সুপ্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি আছি তৌহিদ তুহি। আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে আছেন পরিচিত মুখ মিডিয়ার মার্জিয়া মুমতাজ। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনার বিভিন্ন কথা সুবক্তা আমরা দেখে থাকি, বিভিন্ন দর্শকের কাছে খুবই পরিচিত মুখ। বিশেষ করে যদি আমরা দেখি যে ইসলামপন্থীদের হয়ে তাদের প্রতিনিধিত্ব আপনি করছেন জায়গায়, কেমন লাগছে? জি, আপনাকে ধন্যবাদ। এই জায়গাটা আসলে একসাথে অনেক আনন্দেরও আবার অনেক রিস্কেরও, তাই না? একটু দুশ্চিন্তাও আছে। প্রথমত হচ্ছে যে দীর্ঘদিন তো আমাদেরকে কেউ জিজ্ঞেস করে নাই। আমাদের পক্ষ হয়ে আমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে কোথাও, কিন্তু আমরা নাই। আমি এখানে আমরা বলতে বোঝাচ্ছি ইসলামপন্থী নারীদের কথা বা ইসলামপন্থী পলিটিক্সের কথা। তো এখানে আমাদেরকে নিয়ে কথা হচ্ছে, আমাদের পলিটিক্সের বিভিন্ন ডুজ অ্যান্ড ডোন্টস, সাদা কালো বিভিন্ন জায়গা নিয়ে কথা হচ্ছে, কিন্তু ওখানে আমরা নাই। ওখানে সব অ্যাসেসর বসে আছেন, তারা রিসার্চ করছেন, কথা বলছেন, কিন্তু তাদের কাছে রিয়েল কোনো ডাটা নাই। এটা একটা ব্যাপার। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন আসলে মানুষ খুব দ্রুত চিন্তা করে, তো একটা কন্টেন্টে অল্প একটু সময় চিন্তা করে, অথবা এখন এমন কিছু মানুষের হাতে মিডিয়ার হাত চলে গেছে, অনলাইনের রিচটা চলে গেছে, যারা সবসময় ডিসেন্সি শিখে মিডিয়ায় আসে না বা কমেন্টে, লাইকে, বিভিন্ন জায়গায় রিয়াকশনগুলো দেয় না। তো সব মিলে জায়গাটা নতুন, রিস্কি, কিন্তু প্রয়োজনটা অনেক বেশি। আমি আগে বুঝি নাই, কিন্তু কাজ শুরু করার পরে আমার মনে হচ্ছে যে দিন দিন এটা ডিমান্ড বাড়ছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই। আমরা কথা বলছিলাম আপনাদের অংশগ্রহণ নিয়ে। আমরা যদি দেখি যে নারীদের রাজনীতি যদি কথা বলি, রাজনীতিতেও এইরকম প্রকাশ্যে অংশগ্রহণটাও খুব একটা আমরা দেখা পাইনি আগে, সেটাও এখন হচ্ছে। সব মিলিয়ে ইনক্লুসিভ রাজনীতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেশে এখন সবার মধ্যে একটা ইনক্লুসিভ জায়গাটা খুব হাইপে আছে। রাজনীতি আসলে ইনক্লুসিভ হওয়ারই জায়গা। রাজনীতি এমন একটা জায়গা, রাজনীতি মানে কি, যে আমি কোন নিয়মে চলবো সেটাতে যেন আমার একটু স্টেক থাকে, আমার একটু কথা থাকে। তো সেইটা যদি আমি বলতেই চাই, তাহলে সব স্তরের মানুষের কথা না আসা পর্যন্ত তো এটা রাজনীতি হয়ে ওঠে না। বিশেষ করে আমি যদি বলি যে মহিলাদের কথা, আমি যাদের প্রতিনিধিত্ব করছি আমার অস্তিত্ব দিয়ে, সেই জায়গাটাতে বাংলাদেশে মহিলাদের এখনো সেই রকম অবস্থান তৈরি হয়নি। এখানে দুইজনের কথা আলাদা। আমাদের দুইজন নেত্রী বহুদিন, মানে বাংলাদেশের রাজনীতি শুরু থেকেই তারা বলতে গেলে ছিলেন, এবং যদিও আমরা বলি যে পারিবারিক রাজনীতিকে তারা এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু তারপরও তাদের নিজস্ব ব্যক্তিত্বের একটা বড় প্রভাব আছে। কিন্তু সেটার পাশাপাশি আমরা যদি দেখি যে তারা ছাড়া আর যে মহিলারা দলে আছেন তারা কতটুকু হাইলাইটেড হচ্ছেন, অথবা পলিসি মেকিং এ তাদের ভূমিকাটা কি, এটা যদি চিন্তা করি, এখানে একটা অনেক বড় একটা ব্যাপার যে ইনক্লুসিভিটির একটা অনেক বড় অনুপস্থিতি ছিল, এখনো আছে আমি বলবো। আর যদি ইসলামপন্থীদের দিকে তাকাই তাহলে তো এটা আরো বড় একটা ভয়েড। হ্যাঁ, কারণ হচ্ছে ইসলামপন্থীদের একটা মানসিকতা থাকে যে নারীকে বাইরে নিয়ে আসতে হলে তার সেফটি এনশিওর করতে হবে। এই যে একটা প্রোটেক্টিভ মানসিকতা, এটার থেকে অনেক সময় অনেকগুলো ভালো কাজ থেকেও বা অনেকগুলো বৈধ কাজকেও আমরা একটু রিস্কি মনে করে একটু সেফে থাকছি, সবসময় থেকেছি। আমি ছাত্রী অবস্থায় দেখেছি যে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে, ঢাকার অনেকগুলো বড় বড় অডিটোরিয়ামে আমার প্রোগ্রাম হয়েছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বলেন, মহানগর নাট্যমঞ্চ বলেন, উসমানী মিলনায়তন বলেন, একটা সময় তো এগুলা ছাড়া বড় প্রোগ্রাম হইতই না, কিন্তু আমাদের বাইরে কোনো ব্যানার থাকতো না। কেন? সেফটি। হ্যাঁ? তো এখন আমার মনে হয় এই জায়গাটা থেকে আমাদের একটু সাহস করা উচিত, একটু বের হওয়া উচিত। কারণ ইনক্লুসিভিটি এমন একটা জিনিস যে এটা চোখে দেখতে হয়, কানে শুনতে হয়। একটা মহিলাকে একটা জায়গায় দেখার একটা অভ্যস্ততা, চোখের অভ্যস্ততা, এটাও মানুষের মধ্যে তৈরি হতে হয়। এবং সো ফার আমি বলব যে সব জায়গায় অনেক খারাপ ব্যাপার আছে বা প্রতিবাদ আছে, অনেক ধরনের রিঅ্যাকশন আছে। কিন্তু সো ফার আমি বলব যে আমি পজিটিভিটি বেশি দেখি। মানুষের মধ্যে অ্যাকসেপ্টেন্স বেশি দেখছি। আপনি নিরাপত্তার কথা বলছিলেন। জি, জি। নিরাপত্তাটা সবচাইতে বড় যে ইস্যুটা, বিশ্বব্যাপী অবশ্যই।
বাংলাদেশে এখন নারীদের যে নিরাপত্তা বা যে ব্যবস্থা আছে তার উপরে আপনার মূল্যায়নটা কি হবে? জি। এটা আরো উন্নত হওয়া দরকার কিনা বা কোথাও আসলে গ্যাপ আছে কিনা? জি, এখানে না আমাদের দেশে নিরাপত্তার ব্যাপার বলে আমরা যখন আমার এটা একটা নিজস্ব চিন্তা বলতে পারেন যে একটা সমাজ নারীর জন্য নিরাপদ না, তাহলে এই সমাজটার করণীয় কি? সবগুলো নারীদেরকে গুছিয়ে ঘরে ফেরত নিয়ে আসা, নাকি সমাজটাকে ঠিক করা? অবশ্যই সমাজটাকে ঠিক করা এক্স্যাক্টলি। হবে। কিন্তু আমরা এই করণীয়টা ঠিক করতে একটু ভুল করে ফেলছি। একটা দীর্ঘ সময় ধরে আমাদের মেয়েদেরকে, আচ্ছা রাতে বাইরে যাবা না, ঠিক আছে রাত 10টার পরে যাবা না, এরপরে দেখা গেল যে সন্ধ্যার পরেও যাবা না, এরপর দেখা গেল দিনের বেলাও ঝামেলা হচ্ছে। আচ্ছা পাবলিক ট্রান্সপোর্টে উঠবা না, তাহলে প্রাইভেট ট্রান্সপোর্টেও ঝামেলা হচ্ছে। ঠিক আছে বাইরে যাবা না, ঘরেও ঝামেলা হচ্ছে। আপনি জানেন বাংলাদেশে 62% মহিলা ঘরে নির্যাতিত, আত্মীয় প্রিয়জনদেরকে দিয়ে। তাহলে আমি যখন বলছি যে সমাজ নিরাপদ না, এইটার সমস্যাটার দিকে তাকালে আমার কাজ হচ্ছে, আমি তো সেই সমাজটা চাই যেই সমাজটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে তোমরা একদিন দেখবা যে সানা থেকে হাদরামাউত পর্যন্ত একটা মহিলা যাবে, সে শুধু বন্য পশু ছাড়া কোনো মানুষকে ভয় পেতে হবে না। এটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বোঝানো হচ্ছে। অবশ্যই। ওখানে সব মানুষকে পিটিয়ে সোজা করে ফেলার কথা বলা হয়নি, যে মানুষ আইনকে ভয় পাবে, আইনের বাস্তবায়ন এত র্যাপিড হবে এবং জাস্ট হবে যে মানুষ ভয়ে অন্যায় করবে না। এখন সেই জায়গাটা আমরা তৈরি না করার কারণে এখন আমাদের সমাজে পুরুষও নিরাপদ না। একজন পুরুষও মলম পার্টির পাল্লায় পড়ছে, একজন পুরুষও হ্যারাসড হচ্ছে কিন্তু বলতেও পারছে না, সেই জায়গাটা তৈরি হচ্ছে না, তাই না? তো সেজন্য আমার মনে হয় এই সমস্যাটাকে আমরা দীর্ঘদিন ধরে ভুলভাবে দেখেছি, এটাকে এখন থেকে ঠিকভাবে দেখতে শুরু করা উচিত। মানে ঠিকভাবে দেখা শুরু করলে পুরুষ, নারী সবাই জি, পুরো আমি সমাজের নিরাপত্তাটা সিস্টেমটা নিয়ে চিন্তা করব, আমি আইন শৃঙ্খলা নিয়ে চিন্তা করব। আমি তখন শুধু ক্যাপটিভ করে ফেলার চিন্তা করব না, আমি একটা কনফাইনমেন্টের চিন্তা করব না, তাই না? আমরা একটু আগে ইনক্লুসিভ এর কথা বলছিলাম। আপনি যেটাটি বললেন যে ২ টি প্রধান দলের প্রধান যারা নারী ছিলেন দীর্ঘদিন দেশ শাসন করছেন। তো সেই জায়গাটায় নারীদের উপস্থিতিও কম। আমরা যদি সংসদের সংরক্ষিত আসন বাদ দিই, সরাসরি জি। নির্বাচিত হয়ে আসেন। এমনকি বর্তমানে বড় দল হুম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা যে প্রাথমিক প্রার্থী দিয়েছে নির্বাচনে, সেখানেও প্রায় ৩০০ আসনের মধ্যে মাত্র ১০ জন নারী। জি। তাও যদি আপনি খালেদা জিয়ার ৩ টা বাদ দেন, তাহলে আরো তাহলে ৭ জন হয়। কমে যাচ্ছে। হ্যাঁ। পাশাপাশি যদি অন্য আরেকটি যারা প্রতিদ্বন্দ্বী দল জামাত ইসলামী, তাদের হুম। এখন পর্যন্ত কোনো নারী প্রার্থী নেই। আমরা শুনেছি আলাপ আলোচনা চলছে তারা জি, এটা জি, করে। জি। তো এই জায়গাটা কিভাবে দেখছেন? আসলে আ সবাই নারীর ক্ষমতায়ন বলছে বা হুম, নারীর অংশগ্রহণ বলছে। কিন্তু জি। সংসদ নির্বাচনটা তো একটা পলিসি মেকিং এর জায়গা। হুম। সেখানে তাদেরই প্রতিনিধিত্ব দল থেকেই রাখা হচ্ছে না। তো এটা আসলে সমস্যাটা কোথায়? এটা হচ্ছে আমার মনে হয় দলগুলো আম ১ নাম্বার হলো কোন দল, এটা হয়তো জামাতের জন্য প্রযোজ্য নাও হতে পারে বা বুঝাই যাচ্ছে যে এটা প্রযোজ্য না, যে এখানে কিছু টাকার ব্যাপার আছে। কারণ মনোনয়ন বাণিজ্য হয় বাংলাদেশে। আমরা এটা নতুন দেখছি না। যে দলকে খুশি করতে পারবে, কিভাবে খুশি করতে পারবে? যে আমি নির্বাচনে এই টাকাটা খরচ করতে পারবো। সে কনভিন্স করতে পারবে, তাকে মনোনয়ন দেয়া হচ্ছে। এবং এখন যেহেতু বিএনপির একটা অবস্থা ভালো, কারণ আওয়ামী লীগ পুরো প্লেগ্রাউন্ডে আওয়ামী লীগ নাই। সেক্ষেত্রে বিএনপির পক্ষে এটা মনে করা স্বাভাবিক যে আমি যাকেই দিব সে জিতে আসবে। তো সেক্ষেত্রে যে পয়সা খরচ করতে পারবে, যে একটু প্রভাব বিস্তার করবে আমি তাকে দেই। কিন্তু দেশের মানুষের তো এখানে একটা বলার কথা, থাকার কথা যে সে যে পয়সাটা খরচ করছে এটা সে উঠাবে কোত্থেকে পরে? এটা তো সে আমার পাওনা থেকে নিয়ে নেবে পরে, তাই না? এটা একটা বোঝার বিষয় আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখনো আমি বলবো বাংলাদেশে এই মাত্রার ডিসেন্ট পলিটিক্স শুরু হয় নাই, যেখানে একজন নারী জনপ্রতিনিধিত্ব নিয়ে সরাসরি নির্বাচনে সিলেক্ট হয়ে আসতে পারেন। কারণ দীর্ঘদিন ধরে আমরা নারীকে একটু কম বুদ্ধির মনে করে অভ্যস্ত হয়ে গেছি। এটা শুধু আমি বাংলাদেশের কথা বলব না। আপনি আমেরিকায় দেখেন,
আপনি ডোনাল্ড ট্রাম্প আর হিলারি ক্লিনটনকে কমলা হ্যারিস ছিলেন। হ্যাঁ, কামালা হ্যারিস ছিলেন। হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে কোনো এক বাচ্চাও বলবে যে কে বেশি যোগ্য। কিন্তু ওরা ওরা ওদের মতন দেশে 50% বেশি ভোট কে পেলেন? ডোনাল্ড ট্রাম্প। এটা ওদের একটা পার্সেন্টেজের একটা ব্যাপার আছে প্রভিন্স গুলোর মধ্যে। আমরা যদি সেই ব্যাপারটাকে বাদও দিই, প্রেসিডেন্ট কে হয়েছেন, তাই না? তো এটা কিন্তু বাংলাদেশেও এটা একটা বিরাট একটা প্রভাব আছে যে মহিলা মানুষ আবার কি বলবে। কিন্তু এটার অপোজিট যদি চিন্তা করেন যে একটা জায়গায় একটা মহিলা না থাকা, এটার মানে হচ্ছে সমাজের অর্ধেকের প্রতিনিধিত্বই না থাকা। আমি বলবো অর্ধেকের বেশি। বাংলাদেশে এখন মহিলা ভোটার 52%। হ্যাঁ, তাদের প্রতিনিধিত্ব না থাকলে যেটা হয়, সমাজের সিদ্ধান্তগুলো নারী বান্ধব হয় না এবং সরকারের যে পলিসিগুলো সেগুলো নারী বান্ধব হয় না। আমি আপনাকে একটা উদাহরণ দেই। আমরা দেখেছি যে সম্ভবত এটা 2012 বা 13-তে ট্রাফিক পুলিশে মহিলা দেয়া হলো। দেয়ার কিছুদিনের মধ্যে তাদেরকে উইথড্র করে ফেলতে হয়েছে। কেন? কারণ হচ্ছে পুরুষ ট্রাফিক পুলিশরা আশেপাশের মার্কেটে অথবা মসজিদে টয়লেটে যায়। মহিলারা কোথায় যাবে? যাওয়ার জায়গা নেই। নাই। তাহলে এই কনসিডারেশনটা, আমি বলছি না এখানে যে মহিলা পুলিশ দিতে হবে, এটা আলাদা ব্যাপার। কিন্তু এই কনসিডারেশনটা নীতি নির্ধারকদের মাথায় আসে নাই। তো এখন আমি যখন না বুঝে প্রতিনিধিত্ব এনশিওর না করে, আমার নীতি নির্ধারণী পর্যায়ে মহিলাদের উপস্থিতি এনশিওর না করে একটা পলিসি বানাবো, সেটা এরকম অ্যাবসার্ড হবে এবং এটা হয়ে আসছে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, তো এইগুলা যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখি, সেখানে মনে হয় প্রথম কথা হচ্ছে যে প্রতিনিধিত্ব দরকার, রাইট? এখন এটা কিভাবে আনবো আমরা? এটাকে এনহ্যান্স করার জন্য তো সংরক্ষিত মহিলা আসন ছিল। তো সংরক্ষিত মহিলা আসন দিয়ে যারা পলিটিশিয়ান হয়ে উঠেছেন, আমরা দেখলাম যে দল আবার মেইন স্ট্রিমে তাদেরকে জায়গা দিচ্ছে না, তাই না? তো সেক্ষেত্রে আবার ইসলামপন্থীদের আবার আরো আরো কাহিনী আছে। ইসলামপন্থীদেরকে মানুষ নিজে যাই হোক, মানুষ ইসলামপন্থীদেরকে পারফেক্ট দেখতে পছন্দ করে, একদম। তাই না? যে নিজে পর্দা করছে না, কিন্তু যে পর্দা করছে মানুষ, আমি এটা পজিটিভলি বলছি, হ্যাঁ? যে পর্দা করছে তাকে মানুষ পারফেক্ট দেখতে পছন্দ করে। যে ও পাতলা ওড়না দিয়ে কেন ঘোমটাটা পড়লো? নিজে আমি তো করি না, ঠিক আছে, ও তো করে। তো এক্সপেকটেশনটা বেশি। এক্স্যাক্টলি। জামাতের কাছে মানুষের এক্সপেকটেশন বেশি। কিন্তু জামাতকে আবার এটাও চিন্তা করতে হবে যে এই উইমেন ভয়েস ছাড়া মহিলাদের ভোটগুলোকে আমি পুরুষদেরকে ভোট দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি মহিলাদের প্রতিনিধিত্ব এনশিওর না করলে আমি সুবিচার করছি কিনা, এটা একটা অনেক বড় প্রশ্ন। এটা সব দলকে চিন্তা করতে হবে আসলে। এখানে কি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার কোনো অভাব আছে বলে মনে হয় আপনার? সদিচ্ছার অভাব আছে আমার মনে হয় না। তবে তারা একটা সময় পপুলিজমের দিকে চলে যাচ্ছে। কারণ যত যাই বলেন জিততে তো হবে, জিতে আসতে হবে, তাই না? আসনটা দখল করতে হবে, সংখ্যায় বাড়তে হবে, নইলে তো মেজরিটি হওয়া যাবে না, তাই না? তো এই যুদ্ধে নারী হেরে যাচ্ছে। কিন্তু দলের পক্ষ থেকে আসলে আমি মনে করি যে মাত্র আর কয়েকটা মাস আছে। এখন একটা নারী প্রার্থীকে আমি দাঁড় করায় দিলাম এবং আমি বললাম যে তুমি জিতে আসো। এটা একটা নারীর জন্য অনেক বড় প্রেশার। তাকে তো তৃণমূল থেকে তৈরি করতে হবে। তাকে টেম্পার্ড করতে হবে। তাই না? একটা নারী আসবে, তার পলিটিক্যাল ডিসিশন গুলা নিবে। ছোট জায়গা থেকে শুরু করুক, যেভাবে পুরুষরা শুরু করছে। যে একটা ইউনিয়ন পর্যায়ে সে একটু দায়িত্ব পালন করলো। সরকার কিভাবে কাজগুলা করে, কিভাবে ফান্ডিং গুলা হয় সেটা দেখলো। এরপরে একটা সময় আস্তে, আস্তে এসে একটু, একটু করে পলিসি মেকিং এর জায়গায় আসলো। তো এই যে স্ট্র্যাটেজিক্যাল ডেভেলপমেন্ট, এইটার মধ্য দিয়ে তো নারীকে আমরা নিয়ে আসছি না। মানে এখন আনলে দক্ষতার সংকট দেখা দিতে পারে। ডেফিনিটলি। এবং তখন দেখবেন আরো বলবে যে এজন্যই তো ওদেরকে আনি নাই। তাই না? এরকম একটা উইকনেসটা বলার, এখানে। জি। তো এটা তো আসলে নারীর দোষ না। এই প্রসেসটার মধ্য দিয়ে আমাদের নারীদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল পলিটিক্যাল দলগুলোর। ঠিক আছে, আমরা যদি ২৬ নির্বাচনের কথা বাদও দেই, এর পরবর্তী নির্বাচনগুলোর জন্য এই কাজটা শুরু করা উচিত এবং সেটা এখনই। এখনই নির্বাচনী কাজে আমি গতকাল একজন প্রার্থীর কাজ দেখছিলাম। ঢাকা ১০ বা ১১ মনে হয়। ওনার জসীমউদ্দিন সরকার, অ্যাডভোকেট ১০। জসীমউদ্দিন সরকারের ১০ না? তো উনার স্ত্রী উনার পাশে দাঁড়িয়ে কথা বলছেন। এটা কত বড় একটা সাক্ষী, তাই না? এইগুলোতে আস্তে, আস্তে আসলে আসা উচিত। অভ্যস্ত হতে হবে। অভ্যস্ত হওয়া উচিত যে মানুষ আসলে কিভাবে প্রশ্ন করে।
মানুষ কিভাবে ডিসিশন নেয়, মানুষের এক্সপেকটেশন গুলা কি কি, এরপর একটা সময় তাকেও একটা জায়গায় দেওয়া যাবে। তো এই প্রসেসটার মধ্য দিয়ে তো আসতে হবে, তাই না? তো আমার মনে হয় এই কাজটা, আমি ২৬-এর নির্বাচন নিয়ে এটা চিন্তা করছি না, ইনক্লুসিভিটি একেবারে আমরা যেটা চাই আমাদের সেই ইউটোপিয়া এখানে হয়ে যাবে। কিন্তু এই কাজটা এখন শুরু করা উচিত। এটা আমার মনে হয়। মনে করি। আপনি আরেকটা বিষয়ে কথা বলছিলেন যে জি, নারীদের অংশগ্রহণ না থাকলে, নারীদের প্রতিনিধিত্ব না থাকলে সেখানে আসলে সম্ভব না যে ভালো কিছু করা বা জি, সংকট হতে পারে। জি। অনেকের মত আছে যে যদি ন্যায় শাসক হয়, হুম, ন্যায়পরায়ণ হুম, হুম, শাসক হয় বা রাষ্ট্রের যারা নেতা হয় তাদের সদিচ্ছা থাকে হুম, হুম। তাহলেও সম্ভব। তো আসলেই কি সম্ভব? যদি রাষ্ট্রের সদিচ্ছা থাকে, প্রতিনিধিত্ব ছাড়া কি আচ্ছা। আসলে নারীদের আমি একজন মুসলিম হিসেবে শাসন ব্যবস্থার আ আইডল যাকে ১ম ধরি সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার ১৩ বছর, মদিনার ১০ বছর। এর মধ্যে আরেকটা সময় ছিল। সেটা হচ্ছে অ্যা আবিসিনিয়ায় হিজরত করার অবস্থার সময়টা। যদিও উনি নিজে সেখানে যান নাই, কিন্তু ওখানে যেই মুসলিমরা গিয়েছিলেন তারা কি করবে? একজন খ্রিস্টান আম আ নেতার আন্ডারে তারা কিভাবে থাকবে? এই ব্যাপারগুলা কিন্তু এখান থেকে ডিকটেট করা হতো মক্কা থেকে। হ্যাঁ? তো এই ৩ টা সময়কে যদি সামনে রাখি, পৃথিবীর যেকোনো সময়ে যেকোনো শাসন ব্যবস্থা, যেকোনো প্রশাসনিক ব্যবস্থাকে এই ৩ টার সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন। সেই সময়টাতেই দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে বললেন, উনি চিকিৎসা দিতেন এবং তাকে মসজিদে নববীর ভেতরে একটা জায়গা করে দিয়েছেন। এবং তিনি উম্মুল মুমিনিনদেরকে বলেছিলেন তার স্ত্রীদেরকে যে, "ওর কাছ থেকে শিখো, যুদ্ধের সময় কাজে লাগবে।" এখানে কোনো পুরুষ ডাক্তার হলে পারতেন না? অবশ্যই কেন দিলেন? কারণ আমরা যখন স্কিলের কথা চিন্তা করব, তখন আমি জেন্ডারের চিন্তা বাদ দিব। এবং আমি দেখব তার পক্ষে কি এই কন্ট্রিবিউশনটা করা সম্ভব? ওকে কাম। একজন প্রশাসক যত ন্যায়পরায়ণ হবে যেটা আপনি বলছিলেন, তার তার উপর তত বেশি দায়িত্ব হয় যে সে স্কিল গুলাকে বের করে নিয়ে আসবে। তাই না? আপনি দেখেন হযরত আয়েশাকে উনি কিভাবে তৈরি করেছিলেন? তার চলে যাওয়ার পরে হযরত আয়েশা খলিফাদেরকে আ পরামর্শ দিয়েছেন। ১৭ বছর তিনি মানুষকে ইসলাম শিখিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে তাকে বলত যে, বিভিন্ন ধরনের ডায়ালেক্ট থাকে না? তো বলত যে, "এই জায়গাটা একটু পড়ে শোনান। এটার উচ্চারণটা কি হবে?" বলতেন। একেক সময় এসে বলতেন যে, "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে বলেন।" উনি বলেছেন, "তোমরা কি উনাকে কোরআন পড়ো না?" উনি নিজেই কোরআনই ছিলেন। তাই না? এটা গেল একটা একদম প্রাথমিক পর্যায়ের যদি বলি। হযরত উমর কি করেছিলেন? হযরত উমরের শাসনামলে একজন মহিলাকে উনি দায়িত্ব দিলেন কিউসি কন্ট্রোল এর জন্য বাজারের। এই মহিলা বাজারের এক কোণায় ঢুকলে আরেক কোণায় সাড়া পড়ে যেত যে আসছে। কেউ আর পচা জিনিস নিয়ে আসতে পারবে না। হযরত উমরের শাসনামলে কি এমন কোন পুরুষ ছিলেন না যে এই কাজটা করতে পারতেন? অবশ্যই। একটু ট্রেনিং দেওয়া যেত না? কিন্তু তাও কেন তিনি এই মানুষটাকে দায়িত্ব দিলেন? তার মানে হচ্ছে যে যত ভালো শাসক, তার কাজ হচ্ছে তার জনগণের মধ্য থেকে স্কিল গুলোকে বের করে নিয়ে আসা এবং এগুলোকে মানব কল্যাণে কাজে লাগানো। এখানে আমি নারী পুরুষ যদি বাছাই করি, নিতান্তই যার বাস্তবতা আছে, একজনের ছোট বাচ্চা আছে, আমি তাকে প্রেশারাইজ করতে পারব না। কিন্তু আমি এখানে যদি নারী পুরুষ ভাগ করতে থাকি, তাহলে তো আমি এই সমাজকে দিতে পারব না, চালাতে পারব না। এবং এই ইনক্লুসিভিটি থাকার কারণেই এই হযরত উমারের শাসনামলে ইসলামের ব্যাপ্তি কতটুকু হয়েছিল? আমরা জানি যে বলা হয়ে থাকে তিনি অর্ধেক পৃথিবী শাসন করতেন ওই চাটাইয়ে বসে। এটা কেন হয়েছিল? যে উনি জানতেন তার লোকজনের স্কিল কি এবং এগুলাকে উনি ব্যবহার করতে পারতেন। তো সেখানে একজন জাস্ট শাসক হলেই সে সব বুঝে যাবে, সব পেরে যাবে, এটা না। একটা শাসককে আউটসোর্স করতে হয় এবং সেখানে তার জনগণই তার পাশে এসে দাঁড়ায়। তাই না? এখানে নারী পুরুষ ভেদাভেদের কোনো সুযোগ নেই। কখনোই না, কখনোই। আচ্ছা আমরা যদি দেখি যে অনেকেই বলছেন, মন্তব্য করছেন দেশে বাইরে সব জায়গায় ৫ আগস্টের পরে হুম, হুম, ইসলামপন্থীদের একটি বড় উত্থান ঘটেছে। জি। এখানে পুরুষ, মহিলা সবাই সব হুম, হুম, ক্ষেত্রেই। হুম, হুম। তো আসলেই কি তাই? আপনার কাছে কি মনে হয়? বিষয়টা কিভাবে দেখছেন? এটা খুব স্বাভাবিক। এটা কথাটা সত্যি। কারণ হচ্ছে যে আমরা যদি ১৫+২ ২০০৬ থেকে ২০০৮ এর সময়টাতেও আমি বলব যে ওই সময়টাতেও শুরু হয় এবং এরপরে আপনারা জানেন যে এর আগেও কিন্তু আসলে ২০০১ থেকে ৬ এই সময়টাতেও সরকার শান্তিতে থাকতে পারে নাই।
বিভিন্ন ধরনের জঙ্গি গুজব, বিভিন্ন ধরনের হামলা, বিভিন্ন ধরনের আমরা জানি যে এই যে সারা দেশে একসাথে বোমা ফাটানো হলো 63টা জেলায় সম্ভবত সিরিজ হামলা। সিরিজ হামলা হলো। এইগুলো দিয়ে আসলে ইসলামপন্থী মানুষকে মানসিকভাবে এবং সামাজিকভাবে ছোট করে রাখা হয়েছিল। এটা হচ্ছে মানে একদম কম্প্রেস করে রাখা বলে না? এরকম। আমার মনে আছে যেদিন এই সিরিজ হামলাটা হইলো, তার পরের দিন আমাদের একটা প্রোগ্রাম ছিল। তো এটা বাতিল করা হইলো। যে এখন করা যাবে না। আমার এমন কষ্ট লাগছিল যে আমি কি করলাম? আমি তো কোনোদিন ওদেরকে সমর্থনও করি না। কিন্তু ওই যে আপনি শুরুতে বলছিলেন না যে দেখা যায় না। নোবডি ইস ইভেন আস্কিং মি যে তুমি কি ওদের দলের কিনা? সবাই আমাকে আমার এই কাপড়টা এবং সেটার পরার ধরন দেখে জাজ করছে। আমরা কিন্তু ২০০১ থেকেই এই প্রেশারের মধ্যে ছিলাম। তো এই যে একটা কন্টিনিউয়াস প্রেশার আপনি দেখেন এখানে ২ টা জেনারেশন বড় হয়েছে। তারা ৫ আগস্টের পরে ২৪ এর পরে তাদের একটা মনেই হবে যে ওকে, আমার একটা দিন আসছে। এটা মনে করাটা স্বাভাবিক। এবং এখানে আবার কিছু ভাইরাস ঢুকে যাওয়াটাও অস্বাভাবিক না। যারা আমাদেরকে দিয়ে এমন কিছু কাজ করাতে চায় বা সমাজকে দিয়ে এমন কিছু কাজ করাতে চায় যেন দিনের শেষে আমরা বলি যাক আগেই ভালো ছিলাম। হ্যাঁ? তো এই জায়গাটা আমাদেরকে নিয়ে যেতে যারা চায় তারা অনেক কিছু এমন আনপ্লেজেন্ট করাচ্ছে কিন্তু সামনে রাখছে ইসলামকে। যেন দোষটা দিলে ইসলামের গায়ে এসে লাগে। হ্যাঁ? কিন্তু আমি বলব যে এখনকার মানুষ আসলে অনেক বুদ্ধিমান এবং রেশনাল। তারা দেখে সিদ্ধান্ত নেয়। তো এইজন্য তারা খুব যে ধোপে টিকবে অনেক দীর্ঘদিন ধরে আমার এটা মনে হয় না। আচ্ছা, আমরা যদি দেখি যে এই উত্থানের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের, ধর্মপ্রাণ নারী আমরা যাদেরকে হুম, হুম, বলি, যারা ধর্মকে ভালোবাসেন, পর্দা করতে পছন্দ করেন, ইসলামী অনুশাসন পছন্দ করেন, তাদের অংশগ্রহণটাও পেশাজীবীদের মাঝে বেড়েছে। মানে যারা হুম, হুম। কর্মজীবী নারী তাদের মধ্যে ইসলামকে মেনে চলার জি। জায়গাটা বেড়েছে। হুম, হুম। আসলে এটা কিভাবে সম্ভব হলো? বা এর পেছনে কি মেকানিজম আছে? এখানে অনেকগুলো ব্যাপার আছে। আমার কাছে মনে হয় যে আসলে দেখবেন যে যখন আপনি এই আমি যদি একটা এক্সাম্পল দেই যে 9/11 এর পরে আমেরিকায় ইসলাম গ্রহণের হার এত বেশি ছিল, কারণটা কি? কারণ হচ্ছে 9/11 এর পরে তো একদম একতরফাভাবে দোষ দেয়া হলো কাদেরকে? মুসলিমদেরকে। মুসলিমদেরকে। তখন অনেক মানুষের মনে হয়েছে যে এরা এত খারাপ। ঠিক আছে তাহলে একটু কোরআনটা পড়ে দেখি তো। এটা কোথা দিয়ে খারাপ। এবং অনেক মানুষ দোষ বের করতে এসে কোরআন পড়ে তার কাছে মনে হয়েছে যে ওকে, দিস ইস নট দ্য বুক আই হ্যাভ হার্ড অ্যাবাউট। তারপর তারা চেঞ্জ হয়েছে। হ্যাঁ? বাংলাদেশে এই যে একটা জঙ্গি হিসেবে ইসলামকে দেখানোর একটা প্রচেষ্টা চলেছে, আমি বলব যে এটা আমাদের জন্য একটা শাপে বর ছিল। অনেক মানুষ আ দেখেছে এবং অনেক মানুষ আমাকে বলে যে, ওই যে ইয়ের পর থেকে একটা ফাঁসি দিল হাসিনা, এরপর থেকে আমি চেঞ্জ হয়ে গেছি। কারণ আমি দেখলাম যে এই লোকটা দেখানো হইল যে উনি ৭১ সালে ৯ মাসের মধ্যে মানে যে পরিমাণ রেপ করেছে তার একদিন দম নিতে পারার কথা না। কিন্তু ৭১ সালে জানি ও কি ট্যাবলেট খাইলো, সে ২০১০ পর্যন্ত একদম ভালো মানুষ। তার ব্যাপারে আর কোনো একটা নরমাল একটা ফৌজদারি মামলাও নাই। অভিযোগ নাই। তাই না? তাহলে এই যে একটা কন্ট্রাডিকশন এটা মানুষকে কিন্তু আসলে উল্টাভাবে এটা আসলে আমার মনে হয় এটা আল্লাহর দেওয়া একটা ন্যাচারাল একটা রহমত আমাদের উপরে যে আল্লাহ কাঁটা দিয়ে কাঁটা তোলেন। আল্লাহ এমন একটা মানুষকে দিয়ে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসছেন যে নিজে ইসলামকে পছন্দ করে না। আমি নিজে ব্যক্তিগতভাবে এরকম অনেক মানুষকে দেখেছি। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশের মেয়েরা কিন্তু আসলে আ আ হিজাবকে একটা ড্রেস হিসেবেও দেখে অনেক সময়। Hijab is not a lifestyle here, but hijab can be a dress, a modest one. হ্যাঁ? তো যারা বিশেষ করে কর্পোরেটে আছেন, যারা বিশেষ করে এবং মেধা দিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা একটু চান একটু প্রটেক্টেড থাকতে। তিনি হয়তো কোন রকমের ধর্মীয় চিন্তাভাবনা ছাড়াই একটা কাপড় তুলে নিচ্ছেন। এবং আমি বলব যে গত আ এই ১৫-১৬ বছরে এটা অনেক বেড়েছে। কারণ এখানে তো আগ্রাসন ছিল। হ্যাঁ? আপনি বলেন যে ভারতীয় আগ্রাসন ছিল। এখানে
পুঁজিবাদের একদম লোভের শেষ পর্যায়ে আমরা চলে গেছিলাম। কারণ আপনি জানেন যে ফ্যাসিবাদকে টিকে থাকতে হলে মানুষকে লোভী করে তুলতে হয়। এবং সে মানুষকে লোভের একটা ভিশাস সার্কেলে ঢুকায় দেয়। যে দেশের কথা চিন্তা করতে হবে না। তুমি টাকা আর্ন করো, তুমি খরচ করো। তোমার জীবনটা অনেক সুন্দর হবে। তোমার সন্ধ্যাগুলা খুব কালারফুল হবে। হ্যাঁ? তো এটাতে ঢুকাতে গিয়ে স্বাভাবিক মানুষের সামনে মেয়েদেরকে ব্যবহার করতে হয়েছে। এবং এইটা দেখে আপনি দেখবেন যে ২ এক্সট্রিমেই কিন্তু মানুষ বেড়েছে। হ্যাঁ? হুম। বাংলাদেশের মেয়েরা একদিকে মিস ইউনিভার্সেও যাচ্ছে, আবার কর্পোরেটের একটা মেয়ে সে আগে হয়তো খুব নরমালি চলাফেরা করতো, সে ফুল হিজাব পরে চলাফেরা করছে। এটাও বেড়েছে। তো এটা মনে হয় এই যে কন্ট্রাডিকশন কে চোখের সামনে দেখতে পাওয়া, এক্সট্রিম ব্যাড কে আর কোথায় গিয়ে এটা শেষ হইতে পারে, আল্টিমেটলি এটা যে একটা মেয়ের জন্য অপমানজনক, যে শুধুই তার সৌন্দর্য, শুধুই তার চকচকে অবস্থাটাকে ব্যবহার করছে এবং এরপরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এটা আমরা দেখছি। তো এই পরিণতিটা দেখার কারণে আমার মনে হয় অনেক মেয়ে নিজে, নিজে বদলেছে, অথবা এখন আরেকটা থার্ড কারণ বলব, সেটা হচ্ছে অনলাইন। ইসলাম ইজ অ্যাভেইলেবল অনলাইন, তাই না? অনেক কিছু শেখা যাচ্ছে। অনেক স্কলার যাদেরকে আমরা আগে নাম শুনতাম হয়তো খুঁজে-টুজে একটা ইংলিশ বই পাইতাম। তাদের কোর্স করা যাচ্ছে সরাসরি। তাদেরকে কোয়েশ্চেন করা যাচ্ছে। তো এটা একটা ওয়ান্ডারফুল একটা সুযোগ আমি বলব। আপু আমরা কথা বলছিলাম জি, যে ইসলামপন্থীদের উত্থান বা এই জায়গায় হিজাব পরাটার জায়গায়। এখানে কি আরেকটা জিনিস কাজ করে যে হিজাব বা ইসলামী অনুশাসনের মাধ্যমে একটু নিরাপত্তাটা নিশ্চিতের আরো কি সুযোগ বেড়ে যায়? এরকম জি কিছু আছে? অবশ্যই, সেটাও একটা অবশ্যই। জি, জি। সেটাই বললাম যে সে একটা অ্যাটায়ার হিসেবে এটাকে নিচ্ছে। কারণ এটা পড়লে সে একটু সেফ এ থাকতে পারে। এখানে আমি একটা জিনিস একটু যোগ করতে চাই। এটা একদম আমার একটা পার্সোনাল অবজারভেশন। সেটা হচ্ছে কি যে মানুষ বিজয়ীকে অনুসরণ করে। মানুষ সেলিব্রিটিজম কে অনুসরণ করে। বা ধরেন কাউকে দেখে একটা একরকমের পোশাক পরার চেষ্টা করছে। অনুকরণে বিশ্বাসী। জি, জি। এবং সবাইকে না, যে একজনকে আমি লাইমলাইট এ দেখছি, আমার ভাল লাগছে, আমি ওরকম করে একটু চুল আঁচড়াই। হ্যাঁ? তো ইসলামকে নিয়েই আমি যেটা আপনাকে আগে বলছিলাম যে আল্লাহ আসলে কাঁটা দিয়ে অনেক সময় কাঁটা তোলেন। আমরা দেখেছি যে হেফাজতে ইসলামের ঘটনাটার পরে আসলে সমাজের একটা শ্রেণীর মানুষ যারা মনে করত যে আমাদের কাজ হচ্ছে শুধু কোরআন পড়া, মানুষকে বাড়ি, বাড়ি গিয়ে বা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কোরআন শিখানো আমাদের কাজ এতটুকু। তারা চিন্তা করলেন যে না, এটুকুর মধ্যে আটকে থাকলে হবে না। আরেকটু এগিয়ে যেতে হবে। জি। সেই মানুষগুলাই হয়তো ৫ বছর আগে দেয়ালে লিখেছেন। আমার মনে হয় আপনিও বাংলাদেশে থাকলে, ঢাকায় থাকলে দেখবেন যে যেসব মাওলানারা টেলিভিশনে কথা বলে তারা অমুক ওলামা, হ্যাঁ? তাদের গুনাহ হয়। তাদের এখন একটা করে YouTube চ্যানেল আছে। তারা চিন্তা করলেন যে হ্যাঁ, এটা তো একটা ভালো মাধ্যম। আসলে প্রযুক্তি তো হচ্ছে একটা টুল। এটার নিজস্ব কোনো ধর্ম নাই। এটাকে ব্যবহার করে যদি আমি মানুষকে নাচ দেখাই, তাহলে ওর ধর্ম নাচ। এটা ব্যবহার করে যদি আমি মানুষকে ভালো কথা শিখাই, তাহলে ওর ধর্ম ভালো কথা। এটা বোঝার পরে আমরা দেখি যে কিছু সেলিব্রিটি আসছেন, যাদের ড্রেস আপ একটু অন্যরকম। তাই না? যারা জুব্বা পড়ছেন, ভালো কথা বলছেন, আবার তাদেরকে দেখতেও ভালো লাগে। আমাদের শুনতে ভালো লাগে। তখন মানুষ অনুকরণ করা শুরু করে। হ্যাঁ? আমার মনে হয় বাংলাদেশের এখনকার সংস্কৃতিতে এই যে ৫ মের ঘটনাটা, আপনি জানেন এই সময়টাতে হুজুরদের সাথে এমন একটা আচরণ করা হয়েছিল, সেটাতে প্রত্যেকটা মানুষ, সে ধার্মিক হোক বা না হোক, একটা সিম্প্যাথি কাজ করেছে। সেটার পর থেকেও কিন্তু ওই যে 9/11 এর মতন, সেটার পর থেকে আমার মনে হয় যে বাংলাদেশের কালচারাল জগতে এটার একটা প্রভাব পড়েছে। আপনি দেখবেন যে অনেক বড় সেলিব্রিটি একটা বাচ্চার ছবি দিয়েছে ফেসবুকে, বাচ্চাটার মুখটা একটু আড়াল করে রেখেছে। একটা হয়তো ফুলের ছবি দেওয়া। কেন? কারণ তার মনে হচ্ছে যে যদি নজর লেগে যায়। তাকে এই নলেজটা কে দিল? তার কাছে তো কোনো হুজুরের পৌঁছাতে পারার কথা না। সেটা অনলাইনে জেনেছে। এবং সে সেই মানুষটাকে পছন্দ করে দেখেই তার একটা থিওরি সে নিজে, নিজে এপ্লাই করছে। হ্যাঁ? তো আমার মনে হয় বাংলাদেশের কালচারে, সোশিও ইকোনমিক কালচারে এই যে একটা আ সময় ধরে হুজুরদেরকে ব্যাশিং করা হইলো, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করা হইলো, এইটার একটা কি বলবো? একটা কাউন্টার ইফেক্ট
খুবই পজিটিভলি আমাদের সোসাইটির উপর পড়েছে। নেগেটিভ প্রচারণা হয়েছে আপনাদের, জি জি সেটাকে পজিটিভলি আপনারা কনভার্ট করতে পেরেছেন। জি জি জি। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ আচ্ছা। করেছেন। আপনি একটু আগে বলছিলেন যে নারীরা যেমন ঘরের বাইরে নির্যাতনের শিকার হয়, জি। ঘরের মধ্যেও হয়রানি নির্যাতনের শিকার হয়, এটা 60% এর বেশি যেটা। তো বাংলাদেশে তো মুসলিম প্রধান দেশ, মোস্ট অফ দ্য পিপল মুসলিম। তারপরেও কেন ইসলামে তো নারীদের সম্পর্কে স্পষ্ট বলা আছে তাদের মর্যাদা, তাদের অধিকার। তারপরেও কেন এই জায়গাটাতে ঘরে এবং বাইরে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে বা হয়রানির শিকার হচ্ছে? এখানে একটা সত্যি কথা কি জানেন, যে ইসলামকে যখন একটা মানুষ জানে, সে এত বেশি সাবধান হবে যে সে তার স্ত্রীর বা মায়ের বা কন্যার মর্যাদার, বা তার কলিগ, মহিলা কলিগ বা সহযাত্রী এত বেশি সতর্ক হবে যে সে মুখ বন্ধ করে রাখতেই বেশি পছন্দ করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে ইসলাম আমাদের কাছে কিভাবে আসে দেখেন। আমাদের এই উপমহাদেশে ইসলামের ইতিহাস কিন্তু খুব বেশি দিনের না। হ্যাঁ, আমরা হয়তো দেখবো যে 400-500 বছরের মতো। তার আগেই আমাদের পূর্বপুরুষরা ছিলেন হিন্দু। ইভেন এখনো আমরা ইন্ডিয়া দিয়ে সারাউন্ডেড, এবং আমরা চিন্তা চেতনা, ইন্ডিয়ান সংস্কৃতিটা তো আসলে খুব স্ট্রং একটা কালচার, তাই না? একদম। তো এটা দিয়ে আমরা প্রভাবিত হচ্ছি। আমাদের ঘর প্রভাবিত হচ্ছে, আমাদের কথা প্রভাবিত হচ্ছে, আমাদের কনসেপ্টস প্রভাবিত হচ্ছে। তো এখানে আসলে নারীর সাথে যে আচরণটা করা হয়, সেটাকে আপনি ওই যে বলছিলেন না যে মুসলিম প্রধান দেশ, সেটা দিয়ে বিচার করলে হবে না। এখানে আমরা প্রভাবিত হচ্ছি। আমরা কনটেক্সট দিয়ে প্রভাবিত হচ্ছি। যেমন ধরেন, আমি যদি এখন আপনাকে বলি যে একটা ভালো মেয়ের, অথবা কেউ বিয়ে করবে, সে একটা বউ, একটা ভালো বউর 10 টা ক্রাইটেরিয়া বলুক। সে দেখবেন বলবে, যে কথাগুলো বলবে তার কয়টা ইসলামিক কথা আপনি বুঝতে পারবেন। তাই না? ইসলামে তো সুস্পষ্ট হ্যাঁ, নির্দেশনা দেয়া আছে। ইসলামের নির্দেশনা আছে যে একটা মেয়ে, সে একটা মানুষ। আল্লাহর কাছে মর্যাদায় একজন নারী, একজন পুরুষ ইকুয়াল, একদম সমান। হ্যাঁ, তাদের দায়িত্বগুলো আলাদা। এবং আল্লাহ বলছেন প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এটার পরে তো এখানে কে উপরে, কে নিচে, কে কার সাথে থাকবে, নারীর নিরাপত্তার জন্য আল্লাহ কিছু তার চারপাশে একটা, এটাকে বলে একটা সুরক্ষা কবচ দিয়ে কবচ দিয়েছে। দিয়ে দিয়েছেন। যে তার পিতা থাকলে পিতা তার লুক আফটার করবে, এরপরে ভাই লুক আফটার করবে, এরপরে হাসব্যান্ড লুক আফটার করবে, এরপরে ছেলে লুক আফটার করবে। মানে আল্লাহ নারীকে প্রোটেকশন এর দায়িত্বটা পুরুষের উপর দিয়েছেন। কিন্তু এটাকে আমরা নিয়েছি কিভাবে? যে সে আমার। ক্যাপটিভিটি ধরে নিয়েছি। দ্য আইডিয়া অফ ক্যাপটিভিটি ইজ নট এট অল অ্যান ইসলামিক আইডিয়া। আপনি দেখবেন যে রাজার কন্যার সৌন্দর্য বর্ণনার সময় একটা শব্দ ব্যবহার করা হতো, অসূর্য স্পর্শা। তাই না? যে তার গায়ে কখনো সূর্যের আলো পড়ে নাই। এবং সেই যে সে সূর্যের ভিটামিন থেকে বঞ্চিত, ফ্যাকাশে, সেটাকে বলা হচ্ছে সে ফর্সা, সে সুন্দর। হ্যাঁ? তাহলে এই এই সোসাইটিটা থেকেই তো আমরা আসলে উঠে আসছি। তো আমরা কি করেছি জানেন? আমরা ইসলামকে এই আচার-আচরণগুলা থেকে আলাদা করে ফেলতে পারি নাই। আমরা এগুলোর মধ্যেই থেকে গেছি। হুম। ইভেন আমি বলব যে একটা সময় পর্যন্ত কিন্তু আমাদের মা মা চাচিরা যারা গ্রামে থেকেছেন, গ্রামের মহিলারা কিন্তু অনেক আম উম উম স্বাধীন একটা জীবনযাপন করেন। তাদের মহিলাদের মধ্যে একটা সোসাইটি থাকে এবং সেখানে তারা সব ধরনের আ কালচার প্র্যাকটিস করার সুযোগ পান। কার কোন স্কিল আছে, কে পিঠা বানাতে পারে ভালো। হুম। তাকে ডাক দেওয়া হয় বিয়ের কোন একটা মেয়ের বিয়েতে পিঠা পাঠানো বা হবে। বড় আয়োজনে অনেক। জি। কে অ্যা অ্যা কি করতে পারে, ওই যে আপ্যায়ন করতে পারে ভালো, সাহিদারি করতে পারে ভালো, তাকে নিয়ে আসে। কিন্তু আমরা যারা শহরে বড় হয়েছি, আমরা তো আরো কৃত্রিম পরিবেশে চলে আসছি। আমাদের কাছে না আছে ইসলামের আলোটা, না আমরা বাংলাদেশের কালচারাল সৌন্দর্যটা দেখছি। তো আমরা একটা ৪ দেয়ালের মধ্যে বন্দি একটা জায়গাকে মনে করছি এটা ইসলাম। ইসলাম এটা না। আমরা যখন ইসলামকে জানি, ইসলামকে বুঝি, তখন দেখি যে ইসলাম বরং মানুষকে ফ্রি করে। বলে যে এই লিমিট গুলো তুমি খালি মানবা, তুমি ফ্রি। আপনি খালি একটা উদাহরণ দেখেন। পর্দার বিধানটা কেন আসছে? যেন মেয়েরা বাইরে যেতে পারে। ঘরের থাকার জন্য তো পর্দার বিধান শিথিলতা রয়েছে দরকার অনেক। ছিল না, তাই না? আমি যদি একদমই ঘরে থাকি, আমার ঘরে কোনো পুরুষ মানুষ না আসে, তাহলে পর্দার বিধানের দরকারই ছিল না।
আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পর্দার বিধান কোন দিন দিয়েছিলেন সেই দিনের কথা চিন্তা করেন। ফজরের সময় মহিলাদেরকে বলা হলো, মহিলারা মসজিদে আসছেন। মসজিদে এসে শুনলেন যে একটা নতুন নিয়ম হয়েছে, সবাইকে বড় ওড়না পড়তে হবে। তারা যাদের কাছে ছিল তো ছিলই, যাদের কাছে ছিল না তারা বাচ্চাদেরকে বাসায় পাঠাইলেন যে, নিয়ে আসো। আপনি ওই সোসাইটি এখন চিন্তা করেন, ফজরের নামাজে মহিলারা যাচ্ছে। আমাদের সমাজের মুসলমানরাই বলবে, আয় হায় হায় হায়, ইসলাম শেষ। কিন্তু ইসলামের শুরুটা কিন্তু এটা ছিল না। তাহলে আমরা কিছু কালচারাল প্রভাবে আমাদের এখানকার আ আ কালচারের প্রভাবে আমরা ইসলামকে আসলে একটু ডিস্টর্টেড করে ফেলেছি এবং স্পেশালি এটা মেয়েদের ক্ষেত্রে। এই জিনিসটাকে আসলে আমাদের খুব সচেতনভাবে পড়াশোনা করা উচিত। এটা থেকে বের হয়ে আসা উচিত। কারণ একটা মুসলিম জাতির একটা স্বকীয়তা থাকতে হবে। আপু, আমরা কথা বলছিলাম বিভিন্ন ইস্যুগুলো নিয়ে। আমরা যদি দেখি যে নিরাপত্তার কথা, বর্তমানে মোস্ট অফ দ্য পিপলই আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে অনলাইনে বুলিংয়ের শিকার বেশিরভাগ নারী অ্যাকাউন্টধারীরাই হয়ে থাকেন। আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি। আমরা যদি রিসেন্ট দেখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএসও একটা অনেকগুলো স্ক্রিনশট দিয়ে উনি পোস্ট করেছেন। সব মিলিয়ে এই যে অনলাইন বুলিং সবাই হচ্ছে, বিশেষ করে নারীদেরকে টার্গেট করে করা হচ্ছে। এক পক্ষ ইসলামপন্থীদের করছে, আবার দেখা যাচ্ছে কিছু আইডি থেকে তাদের জবাব দেওয়া হচ্ছে, এরকম জিনিসগুলো। তো আসলে এই বুলিংটা থেকে সমাধান কি আছে বা কি করা যেতে পারে? আচ্ছা, এটাকে আমার কাছে নতুন সমস্যা মনে হয় না। দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে এরকম একটা ঘটনা হলো, তাই না? এটাকে আমরা বলি ইফকের ঘটনা, অপবাদের ঘটনা। যে উনি একটা জায়গায় ওনার একটা গয়না হারিয়ে গেল। তারপর সেটা খোঁজার জন্য উনি একটু নেমেছিলেন, কিন্তু উনি যেহেতু খুব পাতলা ছিলেন বোঝা যায় নাই, কাফেলা চলে আসছে। এবং একজন সাহাবী ছিলেন, তিনি সবসময় পিছনে পিছনে আসতেন। কেন? কারণ হচ্ছে কেউ কিছু ফেলে গেল কিনা, কোনো কিছু অবজার্ভ করতে হবে কিনা, এটার জন্য। তো ওই সাহাবী এসে আয়েশাকে দেখেন এবং উনি আয়েশাকে নিজের উটে করে মদিনায় ফেরত নিয়ে আসেন। হযরত আয়েশা তখন বলতে পারি আমরা যে রানিং প্রেসিডেন্টের ওয়াইফ, তাই না? কিন্তু কিছু কিছু মুসলিম এটা শুরু করলো। এবং মক্কায় তো আসলে, মদিনায় তো আমরা জানি যে অনেক রকমের মানুষ ছিল। ইয়েরাও ছিল, ইহুদিরা ছিল, এবং কিছু দোনোমনো টাইপের মুসলিম ছিল, খ্রিস্টানরা ছিল। মদিনার পেরিফেরিতে 4টা ইহুদি গোত্র ছিল যারা খুব স্ট্রং। তো সবাই মিলে এইটা একেবারে আগুনের মতন, দাবানলের মতন ছড়িয়ে গেল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নেতা হিসেবে কাজ করছিলেন সেখানে, হাজব্যান্ড হিসেবে না। তিনি অবিশ্বাস করেন নাই, কিন্তু তিনি সাবধান হয়ে গেলেন যে কেউ যেন মনে না করে যে আমার স্ত্রী হওয়ার কারণে কোনো একটা অন্যায়কে আমি ধামাচাপা দিচ্ছি। উনি তখন লিডারের ভূমিকায় ছিলেন। এবং একটা সময় আল্লাহ করেই বললেন, এবং সেখানে খুব ইম্পর্ট্যান্ট একটা মূলনীতি এসেছে। সেটা হচ্ছে যে তোমরা যখন তার ব্যাপারে অপবাদটা শুনলে তখন তোমরা কেন সাক্ষ্য দিলে না যে সে কী জিনিস, তাই না? আমরা আরেকটা ইম্পর্ট্যান্ট হাদিস জানি যে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যেটা শুনবে সেটা বলে বেড়াবে। এখন আমি বলবো যে সোশ্যাল বুলি বলেন, অনলাইনে বুলি বলেন, এটা থাকবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আমি এটাকে মামলা বলেন, ব্লক করা বলেন, কিচ্ছু দিয়ে আটকাতে পারবো না। তাহলে এখানে করণীয় কি? আমার চারপাশের শিল্ডটাকে শক্ত করা। প্রথম কথা, আমি নিজে কি কোথাও বুলির কাজ করছি? যে একটা কিছু শুনে, এই জানেন আপা, অন্য এরকম একটা হয়েছে, দেখছেন ছবিটা, অমুকের তো একটা ভিডিও বের হয়েছে, এই ধরনের যে কোনো একটা গ্যাদারিংয়ের থেকেও আমার বের হয়ে আসা উচিত। নাম্বার 1, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের কর্তব্য। নাম্বার 2, আমার ব্যাপারে কেউ যখন এই কথাগুলো বলবে, বারবার নিজেকে ডিফেন্ড করতে গেলে আসলে খুব, আমি দেখি যে আমার খুব অসহায় লাগে এই ছেলেমেয়েগুলোকে দেখলে, যে এতভাবে তাদেরকে কৈফিয়ত দিতে হচ্ছে। আর যখন কৈফিয়ত দেয় তখন বুলিরা কি ভাবে যে থাক, এখন তো কৈফিয়ত দিল, ও আসলে ভালো, আমি মন চেঞ্জ করি। নেভার। সে বুঝে যে আমি যেই খোঁচাটা দিলাম এটা লাগছে, তাই না? সে একটু মজা পায়। আমাদের আসলে চামড়া মোটা করা ছাড়া কিচ্ছু করার নেই। ইগনোর দেম। আর সরকার যেটা করতে পারে
যে এখানে সরকারের এবং আমি বলবো যে আমাদের যারা সোশ্যাল লিডার্স, সবাই তো পলিটিক্যাল লিডার না, তাদের একটা অনেক বড় কর্তব্য আছে হচ্ছে মানুষকে এই যে বিহেভিয়ারাল ট্রেনিংগুলো দেওয়া। আমাদের খুতবাতে এটা আসা উচিত। বাংলাদেশে কত লক্ষ 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 মসজিদ, আপনি বলেন না যে একটা সপ্তাহে যদি তারা চিন্তা করেন তো তারা সবাই মিলে এটা নিয়ে কথা বলবেন, যে একটা মানুষকে বডি শেমিং করা, একটা মানুষের চরিত্র নিয়ে কথা বলা, এইগুলো যে কত বড় গুনাহ আপনি বলেন। এবং কোনো মেয়েকে নিয়ে কথা বলা, বিশেষ করে মেয়েরা এগুলোতে বেশি এফেক্ট হয়। কিন্তু আমি বলছি যে আমরা না আসলে মেয়েদের কথা চিন্তা করতে গেলে আমরা ছেলেদেরকে মনোযোগ দিচ্ছি না, কিন্তু ছেলেরাও এখান থেকে অনেকভাবে এফেক্টেড হন। তাহলে এই যে কথাগুলো বলা, এই কথাগুলোর প্রচলন করা, এগুলোকে বন্ধ করার জন্য আমাদেরকে সোশ্যাল লিডারদেরকেও ভূমিকা রাখতে হবে। আর রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আমি বলবো যে আমার দলের কেউ অন্যায় করলে সেটা কিন্তু আমার জন্য বেশি হুমকি। আপনি রাস্তায় মশা দেখেন, আপনার টেনশন লাগবে না। আপনি ঘরে এসে একটা মশা দেখেন, আপনার টেনশন লাগা উচিত। কেন? আপনার মনে হবে যে আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে, তার যদি কোনো ঝামেলা হয়, হ্যাঁ, আমি ঘরের মশাটাকে দৌড়ানোর চেষ্টা করা উচিত বেশি কষ্ট করে। আমার মনে হয় আমি পরিষ্কার করতে পেরেছি। আচ্ছা, আমরা আরেকটা দিকে যদি যাই, রাজনৈতিক কথা যেহেতু চলে আসলো, রাজনৈতিক লিডারদের কথা চলে আসলো, আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে জামায়াত ইসলামের নেতাকর্মীদের মধ্যে একটু উশৃঙ্খল বা জায়গা, আমরা যদি স্পেসিফিক বলি পাবনার ঈশ্বরদের ঘটনায়, যে ওখানে যে অভিযুক্ত সে পোস্টেড জামাতের একজন নেতা বলেই অনেকগুলো সংবাদ মাধ্যমে খবর চলে এসেছে। জামাতের পক্ষ থেকে খুব বেশি শক্তভাবে সেটার প্রতিবাদও করা হয়নি যে আমাদের না বা কিছু। তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন যত ঘনিয়ে আসছে এরকম উশৃঙ্খল জায়গাটা তৈরি হচ্ছে। আমরা জামাতের ব্যাপারে যে প্রচারণা ছিল বা জামাত আমির সহ নেতৃবৃন্দ যেটা বলেন খুবই ওয়েল অর্গানাইজড, তাদেরকে কন্ট্রোল করা খুব সম্ভব। তো সেই জায়গাটা কেন আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনকে কেন্দ্র করে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বা আরও কিছু ভয়ানক ঘটতে পারে? আচ্ছা, একটা ঘটনায় আমি এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এটা বলবো না। কারণ হচ্ছে এখানে এক্সপানশন যখন হয়, যখন পাবলিক স্ফিয়ারে একটা দল আসে, তখন তাকে বাধ্য হয়ে মানুষের সহায়তা নিতে হয়। হ্যাঁ, তখন এমন অনেক মানুষ আসে, যেমন ধরেন একজন এসে বললো যে আমার একটা ভাগনা, ও তো বসেই আছে, ওকে একটা কাজ দেন। তো আমি বললাম যে হ্যাঁ, আমার ফ্রেন্ডেরই তো ভাগনা বা আমারই একটা নেতার একটা আত্মীয়, আমি তাকে একটা কাজ দিই। সে দলের হয়ে এক জায়গায় একজনকে রিপ্রেজেন্ট করছে। এখন এটা কিন্তু সব দলের ক্ষেত্রে ঘটছে। হ্যাঁ, তো সেই জায়গায় যখন দলের তকমাটা নিয়ে যায়, দলের পতাকাটা নিয়ে যায় এবং সে একটা অন্যায় করে, খুবই স্বাভাবিক সেটা দলের গায়ে আসবে। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে বলছিলেন যে জামাত থেকে মানুষের এক্সপেকটেশন বেশি বা যে পর্দা করে তাদের থেকে এক্সপেকটেশনটা বেশি। এখানে কেন বেশি দেখেন, বিএনপি একটা ভুল করলে এটা বিএনপির ভুল হয়। আওয়ামী লীগ যখন ভুল করে এটা আওয়ামী লীগের বা মুজিববাদের ভুল হয়। কিন্তু জামাত যখন এটা ভুল করে তখন এটা ইসলামের গায়ে এসে লাগে। কারণ একটা সাদা জামায় যার আর কোনো ফল্ট নাই, সেখানে একটা মাছি বসলেও দেখা যায়, তাই না? তো এখানে আসলে যেহেতু এক্সপানশন হচ্ছে, পাবলিক স্ফিয়ারে আমরা আসছি, জামাত দল হিসেবে আসছে, ব্যক্তি হিসেবে আসছে, সেখানে জামাতকে এইসব ব্যাপারে আসলে তাদের পলিসিগুলো ডেভেলপ করে ফেলা উচিত। এবং এখানেও যে আমি একটু আগে বলছিলাম না, যে অন্যায়কারীকে অন্যায়কারী হিসেবে দেখতে হবে। সে কার ভাগনা, কার ছেলে, তার ইতিহাস কি, এগুলো দেখা যাবে না। আমি যখন এটা দেখতে পারবো তখন আমাকে দেশের মানুষও ভাববে যে হ্যাঁ, সে ন্যায়পরায়ণ, তাই না? একজন মহিলা, তার নাম হচ্ছে ফাতিমা, সে একটা অন্যায় কাজ করেছিল এবং তখন সাহাবীরা কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে একে যে শাস্তি দিবেন, কয়দিন পরে তো মানুষ নাম গোলমাল করে ফেলবে, বলবে এটা আপনার মেয়ে ছিল। তখন উনি বললেন যে আল্লাহর কসম, যদি আমার মেয়ে ফাতিমাও এই অপরাধটা করে আমি তাকে এই শাস্তিটা দেব। আপনি দেখেন হযরত ওমর কি করেছেন, তার ছেলেকে দেখলেন যে এমন একটা কাজ করেছে, আমি একটা ব্যাখ্যা দিচ্ছি না, এমন একটা কাজ করেছে যেটা একজন মুসলিমের করা উচিত না, এবং সেটার শাস্তি ছিল যে 80 বার বেত মারা হবে। তো উনি কাউকে মারতে দেন নাই,
কারণ উনি বললেন যে আমি যাকেই মারতে দিব সেভাবে এটা তো উমরের ছেলে, তো জোরে মারবে না। তো কনসিডার উনি করে নিজে মারলেন এবং দেখেন সবগুলা মারতে পারেন না, ছেলেটা মারা গেছে। এরপর উনি বাকিগুলা গুনে গুনে কবরের ওপর দিয়ে আসছেন। হি ওয়াজ ক্রাইং বাট স্টিল হি ডিড ইট। ওনার কনসেপ্টটা কী ছিল যে আল্লাহ আমার ছেলেটাকে দুনিয়ায় মাফ করে দিক, সে তো শাস্তিটা পাইলো, আল্লাহর কাছে গেল যেন সে মাফ পাওয়া অবস্থায় ওঠে। এটা যদি হয় নেতা, তখন তার কাছে দেশের মানুষের সম্মান, সম্পদ এবং সার্বভৌমত্ব নিরাপদ। আর যদি আমি সেই জায়গায় যেতে না পারি, তাহলে আমাকে একটা ডিজাস্টারের জন্য অপেক্ষা করতে হবে। এবং এখানে সমস্যাটা হচ্ছে যে একজন অমুসলিম যখন মদ খায়, সেটা যতটুকু না অন্যায় হয়, একজন মুসলিম যখন মদ খায়, এটা তার মোরাল সিস্টেমটাকে ধ্বংস করে ফেলে, কারণ সে তার মোরাল সিস্টেমের বিরুদ্ধে গিয়ে এই কাজটা করে। হ্যাঁ, তো আমার আসলে এখানে একটাই মেসেজ দেওয়ার, যে ভুল আর অপরাধ, এটার অবকাশ সবাইকে একভাবে দেওয়া যায় না। এটা জামাতের মতন একটা দল যারা আদর্শের কথা বলে, যারা সৎ লোকের শাসনের কথা বলে, তাদেরকে এই ব্যাপারটা খুব সতর্কতার সাথে এবং কঠোরতার সাথে ডিল করতে পারা উচিত। আমরা প্রোগ্রামের একদম শেষ দিকে আপনাকে শেষ একটা প্রশ্ন করতে চাই। আগামীর বাংলাদেশে মুসলিম নারীদেরকে কিভাবে দেখতে চান, রাষ্ট্র, সমাজ, সর্বাবস্থায়? আগামীর বাংলাদেশে আমি নারীকে দেখতে চাই মর্যাদার জায়গায়, ঠিক যতটুকু মর্যাদা আল্লাহ নারীর জন্য, পুরুষের জন্য, সমাজের জন্য ফিক্স করেছেন। আমি এমন একটা সমাজ দেখতে চাই যেখানে এই মর্যাদাটুকুর জন্য কাউকে ফাইট করতে হবে না, কাউকে বারবার দেখায় দিতে হবে না যে আমি কি পারি, কাউকে প্রমাণ করতে হবে না যে আমার কোর্স অফ লাইফ এটা ডিজার্ভ করে। নো, এটা সবার জন্য হবে। একটা গার্মেন্টসের মেয়ে, যে মেয়েটা গার্মেন্টসে কাজ করে, এক দেশের জন্য সম্মান অর্জন করছে থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পর্যায়ে কন্ট্রিবিউট করছে, এরকম একজন নারী কিংবা পুরুষ, প্রত্যেকে তার মর্যাদার ক্ষেত্রে সমান হবে, একজন সমান নাগরিক হবে এবং তার স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য সে একটা অনুকূল পরিবেশ পাবে। এটা স্বপ্ন দেখি। জি, আপনার স্বপ্ন পূরণ হোক। আমরা সেই প্রত্যাশা আপনাদের কাছে। আমাদের স্টুডিওতে এসে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা, ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন মার্জিয়া মমতাজ আপু। দীর্ঘক্ষণ আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। সার্বিকভাবে আপনারা অন্য সব খবর এবং নিয়মিত আপডেটের জন্য দ্য ডেইলি ক্যাম্পাসে নজর রাখুন। ধন্যবাদ।